ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর গত ২০ জানুয়ারি তিনি অভিষিক্ত হয়েছেন। এরই মধ্যে এর আগে তার মন্ত্রিসভায় বা তার কর্মী বাহিনীতে এবারের প্রশাসনে আসলে কারা কারা আসতে পারেন সেটা নিয়ে এক ধরনের আলোচনা ছিল বিভিন্ন মারফত আমরা এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছি, এর আগে আলোচনাও আমরা করেছি যে কারা কারা আসতে পারেন। তো এরই মধ্যে ২০ তারিখ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মনোনয়নটা অন্তত প্রকাশ্যে চলে এসেছে। মনোনয়নের জায়গাগুলো দেখা গেছে যে আলোচনায় যারা ছিলেন মোটামুটি তারাই মনোনয়নের কাতারে আছেন। এই মধ্যে কয়েকজন সেই মনোনয়ন পাওয়া কয়েকজন তাদের কনফার্মেশন হয়েছে সিনেটে। সেই কনফার্মেশন যারা পেয়েছেন একজন অর্থ মন্ত্রণালয় ট্রেজারি সেক্রেটারি পদে স্কট বেসেন্ট, আর এরপরে আছেন ডিফেন্স সেক্রেটারি, যদিও তিনি মন্ত্রণালয়ের নামটি বদলে ওয়ার মিনিস্ট্রি রাখতে চান। এটা অবশ্য আমেরিকার ক্ষেত্রে এটা খাটতেই পারে, কারণ দেশে দেশে বিভিন্ন জায়গায় যুদ্ধে আমেরিকার যে সংযুক্তি সেটাকে বিবেচনা নিলে ডিফেন্স মিনিস্ট্রির বদলে আসলে ওয়ার মিনিস্ট্রি নামটি দেওয়াই বেটার। সেই জায়গাটাতে এসেছেন পিট হেগসেথ। আর সিআইএ প্রধান তিনি অলরেডি কনফার্মড, তিনি জন রেডক্লিফ। এবং পররাষ্ট্রমন্ত্রী, এর মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য। সবাই আসলে এই বিশ্বের অন্যান্য সকল দেশ আসলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে পান সেই দিকে তাকিয়ে থাকেন, তিনি মার্কো রুবিও। তো মার্কো রুবিও এর আগে 2016 সালে আপনারা যদি একটু স্মরণ করেন তাহলে মনে পড়বে যে 2016 সালে মার্কো রুবিও কিন্তু প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো শেষে প্রতিদ্বন্দ্বিতাকে তিনি ট্রাম্পের সঙ্গে মৈত্রীতে পরিণত করেছেন। এবং মজার বিষয় 2020 সালে ট্রাম্প যখন বিদায় নিলেন, ক্যাপিটল হিলে হামলার মতো অনেক ঘটনা হলো, ট্রাম্পের এগেনস্টে মামলা হলো, অনেক বিচিত্র কর না দেওয়ার কারণে মামলা হলো। এই পুরো সময়টাতে কিন্তু 20 সালের পর থেকে ট্রাম্প যখন বিপদে, তখন কিন্তু আসলে মার্কো রুবিও তার পাশে ছিলেন। খুবই অল্প সংখ্যক সে সময় শীর্ষ কর্তাদের অনেকেই সরে পড়েছিলেন, এর মধ্যে জন বোল্টন আছে, এরকম অনেকেই সরে গিয়েছিলেন। মার্কো রুবিও ট্রাম্পের পাশেই ছিলেন। সেটার পুরস্কার হিসেবে তিনি এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দপ্তরের দায়িত্ব পেলেন। তো প্রথমে মার্কো রুবিওর প্রসঙ্গে আসা যাক। ডোনাল্ড ট্রাম্পের যে পজিশন, সেই ডোনাল্ড ট্রাম্পের পজিশনের সাথে তার পররাষ্ট্রনৈতিক কিছু তফাৎ আছে। তফাৎটা কীরকম? মার্কো রুবিও মনে করেন যুদ্ধের মধ্য দিয়ে বিরোধের সমাধান করা যায়, বা এতেই তিনি আসলে স্বস্তি বোধ করেন। বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের পজিশন তিনি আসলে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পররাষ্ট্রনৈতিক যে বিরোধগুলো সেটাকে তিনি সমাধান করার চেষ্টা করেন, বা তিনি সেদিকেই মনোযোগ দেন। আপনি জানেন যে আপনারা 2016 সালের ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখব যে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, একেবারে বাণিজ্য যুদ্ধ, ট্রেড ওয়ার, এই শব্দ বন্ধ দিয়েই কিন্তু সেটা পরিচিতি পেয়েছিল। সেটা ছিল শুল্ক আরোপ এবং পাল্টা শুল্ক আরোপের যে নীতি, সেটা এবারও কিন্তু সেই নীতিতে ফিরে আসছে। তো এই জায়গায় স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে মধ্যপ্রাচ্য সদা উত্তপ্ত একটা অঞ্চল, উত্তেজনা সবসময়ই থাকে সেখানে। আমরা জানি গাজা যুদ্ধে এক ধরনের শান্তি প্রক্রিয়ার মধ্যে বা যুদ্ধবিরতির মধ্য দিয়ে একটা সমাধানের দিকে আসছে, যদিও আসলে হামলা বা ইসরায়েল বাহিনীর উপরে অনেক ধরনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে যে তারা এখনও খাবার ঢুকতে দিচ্ছে না, এই ধরনের নানান অভিযোগ এখনও চলমান। কিন্তু ইসরায়েল এবং গাজা, ফিলিস্তিন, এটা মধ্যপ্রাচ্যের যাবতীয় উত্তেজনার অন্যতম ভরকেন্দ্র হিসেবে আমরা বলতে পারি। সেই জায়গার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব মার্কো রুবিওর পজিশনটা আসলে কি। মার্কো রুবিওর দৃষ্টিতে পশ্চিম তীরকে উনি মনে করেন যে এটা ইহুদিদের এইখানটাতে থাকার কথা এবং তিনি সেটাকেই অগ্রাধিকার দেবেন। তো এই জায়গাটাতে মার্কো রুবিওর রিক্রুট দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে পররাষ্ট্রনৈতিক জায়গায় আসলে আমেরিকা কোন পজিশনটাতে যাবে বা যেতে যাচ্ছে সেটার কিছু নমুনা আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বা তার প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই একটি প্রস্তাব এসেছে যে মিশর যেন ফিলিস্তিনের যেই অধিবাসী তাদেরকে যেন নিয়ে নেয়, ফিলিস্তিন যেন খালি করে দেয়। খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, যখন যুদ্ধবিরতির মতো একটি বিষয় চলমান, অনেক কাঠখড় পুড়িয়ে যুদ্ধবিরতি, প্রায় 50,000-এর মতো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছানো গেল, সেই সময় এই ধরনের একটি বার্তা আমরা পেলাম। তো মার্কো রুবিও আসলে একই নীতিতে চালাবেন বলেই মনে করা যায় আসলে।
দ্বিতীয় যে জায়গা, জন র্যাডক্লিফ, তিনি এসেছেন হচ্ছে সিআইএ প্রধান। আপনাদের স্মরণে থাকার কথা, যখন হচ্ছে নির্বাচনী প্রচার চলছে, ডোনাল্ড ট্রাম্প আসলে ওই সময়েই বলেছেন যে গোয়েন্দা দপ্তরগুলো তিনি ঢেলে সাজাবেন। সেটার মধ্যে সিআইএ যেমন আছে, জাতীয় গোয়েন্দা দপ্তর আছে, এর বাইরে আছে হচ্ছে এফবিআই আছে, এই যাবতীয় দপ্তরগুলো আসলে উনি ঢেলে সাজাবেন। উনি এই দপ্তরগুলোর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি তিনি রেখেছেন সিআইএর প্রধান হিসেবে জন র্যাডক্লিফের নাম প্রস্তাব করে। তো এই জায়গাটাতে আসলে কেন তিনি এই জায়গায় অবশ্যই চেঞ্জটা আনতে যাচ্ছেন, একটা তো ব্যক্তিগত কারণ, কারণ এই দপ্তরগুলোই আসলে তার বিরুদ্ধে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চালিয়েছিল, তদন্তে প্রতিবেদন দিয়েছিল, যেটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হওয়ার কথা না, কারণ তাকে আদালত পর্যন্ত যেতে হয়েছিল। তো এটা গেল হচ্ছে সিআইএর প্রসঙ্গ। এর বাইরে পিট হেগসেট, তার কথা আগেই বলেছি, তিনি ওয়ার মিনিস্ট্রি করতে চান। এছাড়াও তিনি যে জিনিসটি করতে চান সেটা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীতে সাম্য এবং বৈচিত্র্য, এই জিনিসকে তিনি আর হচ্ছে কোনোভাবে প্রশ্রয় দিতে চান না। তিনি স্বঘোষিতভাবে সাম্য এবং বৈচিত্র্য নীতির বিরোধী। এবং সেটা কীরকম, সেটা তিনি বলছেন যে যুদ্ধের ময়দানে নারী সেনাদের উপস্থিতি তিনি যতটা সম্ভব কমিয়ে আনবেন, এবং তিনি চান না যুদ্ধের ময়দানে নারী সেনারা যাক। অর্থাৎ সেক্ষেত্রে এক ধরনের সেনা হিসেবে রিক্রুট হলেও নারীরা আর পুরুষরা আসলে একই ধরনের কাজে হয়তো আর যুক্ত থাকবেন না, সেখানে এক ধরনের বৈষম্য চলে আসবে, যেটাকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন বলা যায় যে এক রকমের নিরুৎসাহিত করছে। আরেকটি আসছে হচ্ছে ট্রেজারির কিছু নমুনা আমরা এর মধ্যে পেয়েছি। সেটা হচ্ছে ট্রেজারিতে হচ্ছে স্কট বেসেন্ট নিযুক্ত হয়েছেন। তিনি, তার প্রতিশ্রুত বিষয়টি হচ্ছে তিনি আসলে কি করবেন, কর কাঠামো ঢেলে সাজাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সরকারি আয় ব্যয় ঋণ ইত্যাদিকে তিনি সংকোচনের রাস্তায় যাবেন। তৃতীয় হচ্ছে তিনি বলছেন যে জ্বালানি ব্যয় কমিয়ে আনবেন এবং টোটাল হচ্ছে নিয়ন্ত্রণ কমিয়ে দেবেন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর তিনি নিয়ন্ত্রণ কমিয়ে দেওয়ার কথা বলছেন। তো নিম্ন জ্বালানি ব্যয়, এই চারজন হচ্ছে এখন পর্যন্ত আমরা জানি যে তারা সিনেটে কনফার্মড হয়েছেন, তারা এই পদে বসতে যাচ্ছেন। এর বাইরে খেয়াল করুন যে স্কট বেসেন্টের সাথে হচ্ছে রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি হচ্ছে হেলথ এবং মেডিকেল সেক্টরে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যাচ্ছেন, মনোনয়ন পেয়েছেন তিনি এখনও হচ্ছে সেটার অনুমোদন পাননি, সিনেটে অনুমোদিত হয়নি তার পদটি। তাকে নিয়ে কিন্তু এরই মধ্যে তার কোনো স্বাস্থ্য খাতে তার কোনো এক্সপার্টাইজ নাই, তিনি ভ্যাকসিনের ঘোরতর বিরোধী, তিনি এই ধরনের নানা স্বাস্থ্য বিষয়ক সতর্কতা নিয়ে তিনি সন্দিহান, বিভিন্ন সময় তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তো হেলথ সেক্টরের এক্সপার্টরা কিন্তু তাকে নিয়ে বেশ শঙ্কায় আছেন। তিনি বলছেন যে তারা বলছেন তিনি এলে একটা ডিজাস্টার হতে পারে হেলথ সেক্টরে। এর বাইরে আছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পাচ্ছেন ক্রিস্টি নোয়েম। হোমল্যান্ড সিকিউরিটি আসলে মার্কিন প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একটি দপ্তর, যার অধীনে ফিজিক্যাল এবং ভার্চুয়াল স্পেসের প্রায় পুরোটাই হচ্ছে তার তত্ত্বাবধানে থাকে। এক্ষেত্রে আইস অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট যে বাহিনীটি থাকে, যারা হচ্ছে অবৈধ অভিবাসী খুঁজে বের করে বা তাদের আটকের এক ধরনের এখতিয়ার যাদের আছে, বিগত প্রশাসনের সময় এই আইস পুলিশের তৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। আদালত চত্বর পর্যন্ত তারা অভিযান চালিয়েছেন, যেটার আসলে মার্কিন নীতি অনুযায়ী যেটার আসলে এখতিয়ার ছিল না। এবারও তেমনটা হতে পারে, কারণ ক্রিস্টি নোয়েম হচ্ছে অবৈধ অভিবাসী বিষয়ে তার অবস্থান বেশ কট্টর। একই সাথে তার পাশে পাচ্ছেন তিনি টম হোম্যানকে, যদি তারা মনোনয়ন পান দুজনই। টম হোম্যান কিন্তু গেল ট্রাম্প প্রশাসনের সময়ের বর্ডার জার, এবারও তিনি বর্ডার জার হিসেবেই মনোনয়ন পেয়েছেন। ফলে এ দুজনের যুগলবন্দিটা অবৈধ অভিবাসীদের জন্য বা শরণার্থীদের জন্য বেশ একটা তিতকুটি অভিজ্ঞতা এনে দিতে পারে। এর পাশাপাশি আছেন এনার্জি সেক্রেটারি হিসেবে ক্রিস রাইট, যার স্লোগান বা যিনি ট্রাম্পের সেই স্লোগানটিকে হচ্ছে আত্মস্থ করেছেন যে ড্রিল বেবি ড্রিল। ড্রিল বেবি ড্রিল স্লোগানটি আসলে কি, সেটা বলছে যে হচ্ছে আরও বেশি জ্বালানি তেল উত্তোলন করো। এই আরও বেশি জ্বালানি তেল উত্তোলনের সাথে যদি আপনি ইতোমধ্যে সিনেটে কনফার্ম হওয়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে মিলিয়ে নেন, স্কট বেসেন্ট বলছে নিম্ন জ্বালানি ব্যয়। তো তার নীতিতে যে নিম্ন জ্বালানি ব্যয় সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ক্রিস রাইটকে সেই ড্রিল বেবি ড্রিল করে দেখাতে হবে। এবং সেইটা যদি করেন, তাহলে এইদিকে আমার যেই ক্লাইমেট ইস্যুতে যেই অংশটা রয়েছে
সেই ক্লাইমেট ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পূর্বতন যে অবস্থান, সেই অবস্থানে কোনো বদল আসলে হয়নি। সেই অবস্থানকে তারা দেখছেন হচ্ছে ক্লাইমেট আসলে একটা হোক্স। ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত বাণী বক্তৃতাতেও তিনি বারবার বলেছেন ক্লাইমেট চেঞ্জ একটা হোক্স, একটা গুজব ছাড়া তিনি আর কিছু এটার মধ্যে দেখেন না। ক্রিস রাইটও কিন্তু একই কথা বলেন। তিনি বলছেন আরেকটু এগিয়ে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ডেমোক্রেটদের আলাপটা হচ্ছে সোভিয়েত যুগের কমিউনিজম নিয়ে আলাপের সমানুপাতিক। অর্থাৎ এই জায়গায় ট্রাম্প প্রশাসনে বেশ কট্টর এক ধরনের আয়োজন কিন্তু সম্পন্ন হয়েছে। একদিকে ট্রেজারির সাথে এসে আমার এনার্জি সেক্রেটারির পজিশন এবং তার সাথে ক্লাইমেট সেক্রেটারি, এই জায়গাগুলো কিন্তু মিলে যাচ্ছে অনেকখানি। আরেকটা হচ্ছে মাইক ওয়ালস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মনোনয়ন পেয়েছেন। তিনি রক্ষণশীল তো বটেই, তিনি মনে করেন যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন সময় যেগুলো হয়, সেটার সাথে আসলে যুক্ত হচ্ছে ইসলামিক বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা। অর্থাৎ ইসলাম প্রশ্নে তিনি বেশ কট্টর অবস্থানে আছেন। ২৭ বছর ধরে সেনাবাহিনীতে কাজ করা অভিজ্ঞ এই ব্যক্তি শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলে তিনি আসলে হচ্ছে মার্কো রুবিওর যে পজিশন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মাইক ওয়ালসের নীতি, সেটার সাথে অনেকখানি মিলে যাবে। এর পাশে যদি আমরা রাখি পাম বন্ডি বা হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটির ক্রিস্টি নোয়েমের প্রসঙ্গটি, তাহলে দেখা যাবে যে এই জায়গায় আরেক ধরনের সংযোগ তৈরি হচ্ছে। এ তো গেল হচ্ছে কট্টর অবস্থান, অর্থাৎ ইসলামোফোবিক যে অংশটি আছে, বা অবৈধ অভিবাসী বা অভিবাসী মাত্রই অপরাধী। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হচ্ছে চায়নাদের নিয়ে এই ধরনের কথা বলেছে, মেক্সিকানদের নিয়ে এবারও কথা বলেছেন। এই ধরনের যে বক্তব্যগুলো, সেটাকে বাস্তবায়নের জন্য যেই বাহিনী বা যে লিডারদের প্রয়োজন, সেই জায়গায় কিন্তু আসলে ওই ধরনের ব্যক্তিকেই তিনি পদায়নের জন্য মনোনয়ন দিয়েছেন। এবার আসা যাক সবচেয়ে আলোচনায় থাকা এবারের দুটি মনোনয়ন নিয়ে। একটি হচ্ছে ইলন মাস্ক এবং আরেকটি হচ্ছে বিবেক রামাস্বামী। দুজনই ব্যবসায়ী, দুজনই বিলিয়নিয়ার, দুজনেই আসলে এমন একটি দপ্তরের দায়িত্ব পাচ্ছেন যেটা ডগ নামে, সংক্ষেপে ডগ নামে পরিচিত, অর্থাৎ সরকারি কাজের দক্ষতা নিয়ে যে ডিপার্টমেন্টটি কাজ করবে। এরা আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছে? এরা প্রতিশ্রুতি দিয়েছে যে প্রচুর ব্যুরোক্রেটিক যে ঝামেলাগুলো, আমলাতান্ত্রিক যে ঝামেলা, সেটা হচ্ছে কমিয়ে আনা হবে, কর্মী জনবল কমানো হবে, ব্যয় সংকোচন করা হবে। অহেতুক, তাদের মতে হচ্ছে অহেতুক অনেক কর্মী সরকারি কাজে নিযুক্ত আছে। এরই কিছু নমুনা কিন্তু আমরা এর মধ্যে দেখেছি। ইউএসএআইডির বেশ কয়েকজনকে হচ্ছে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলক। 17 জন স্বাধীন মহাপরিদর্শককে হচ্ছে ছাঁটাই করা হয়েছে, যদিও এটার নীতিতে থাকে আগে থেকে এই প্রস্তাবটি হচ্ছে কংগ্রেসে তুলতে হবে, কিন্তু সেটা না তুলেই তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু ইতোমধ্যেই আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আরেকটি করের প্রসঙ্গে যদি আসি, করের জায়গায় বলা হয়েছে যে আয়কর সেভাবে আর নেওয়া হবে না। এটা কিছুটা স্বস্তির, যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ তাদের জন্য স্বস্তির, যে হচ্ছে তারা আয়করের যেই র্যাকেট সেটা থেকে বেরিয়ে গেলেন। কিন্তু এইটা একই সঙ্গে এই প্রশ্নটি তুলে দেয় যে তাহলে কর্পোরেট করের কী হবে, সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়। তো এখন পর্যন্ত আমাদের হাতে এই কয়েকজনের বিষয় আছে। এর পাশে হচ্ছে আরও কয়েকজন মনোনয়ন পাওয়া কিন্তু অনুমোদন এখনও নিশ্চিত না হওয়া কয়েকজন আছেন। একজন আছেন মাইক হুকাবি, যিনি ইসরায়েলের হয়তো মার্কিন বিশেষ দূত হতে যাচ্ছেন। মাইক হুকাবির অবস্থানও কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিন প্রশ্নে খুবই কট্টর অবস্থানে। তিনি মনে করেন যে ফিলিস্তিন ভূমির অধিকাংশ অঞ্চলটি আসলে ইহুদিদের। এবং সুসি উইলস তিনি যাচ্ছেন হচ্ছে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে মনোনয়ন পেয়েছেন। শেষ পর্যন্ত তাদের কতজন আসলে সিনেটের অনুমোদন ডিঙিয়ে আসতে পারেন সেটা আমরা দেখব। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এই মনোনয়নপ্রাপ্তরা যদি শেষ পর্যন্ত প্রশাসনে নিজ নিজ পদে বসতে পারেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে আমেরিকা এবং আমেরিকার বাইরে অনেক কিছুই আসলে খোলনলচে বদলে দেবে।